রাত ফুরোলেই ডার্বি, আবারও একটা কলকাতা ডার্বি। এই সিজনে কত নম্বর? 4 নম্বর বোধহয়। কারণ কলকাতার লিগ, সেখানে একটা ডার্বি আমাদের ধরতেই হবে। যেহেতু কলকাতার লিগ ডোমেস্টিক প্লেয়ারদেরকে নিয়ে হলেও সেটা সিনিয়র ফুটবল টুর্নামেন্ট এবং সেটা সিনিয়র ফুটবলারদের ডার্বি। তারপর ডুরান্ড কাপের ডার্বি হয়েছে, তারপর আইএফএ শিল্ডে ডার্বি হয়েছে এবং তারপর সুপার কাপে ডার্বি। যদি কলকাতা লিগের ডার্বিটাকে সরিয়েও রাখি, তাহলে বিদেশি সম্মিলিত টিম নিয়ে এটা 3 নম্বর ডার্বি। এবং ঘন ঘন ডার্বি হচ্ছে, যেটা অস্কার ব্রুজও বলেছেন যে এত ঘন ঘন ডার্বি হওয়াটা কতটা ঠিক কতটা ভুল সেটা একটা আলোচনার ব্যাপার, কিন্তু এত তাড়াতাড়ি ডার্বি হওয়াটা বোধহয় ঠিক না। আবার উল্টো দিকে শুভাশিস বোস মনে করছে যে ডার্বি ঘন ঘন হওয়াটা খুব ভালো, কারণ আমরা ইস্টবেঙ্গলের এই মুহূর্তে যে একটা সুপিরিয়র কোয়ালিটি রয়েছে, যে স্ট্রেংথ রয়েছে, তার এগেনস্টে খেলে নিজেদের যে ভুল বা নিজেদের কোথায় বেটারমেন্ট আমাদের হয়েছে বা কোথায় আমরা নিজেদের অনেক বেশি করে তৈরি করে নিয়েছি, সবটাই আমরা যাচাই করে নিতে পারবো। তো ঘন ঘন ডার্বি হওয়া ঠিক আছে, কোনো রকম প্রবলেম না। তো এই ধরনের একটা আবহ, যেখানে অনেকে মনে করছে ঘন ঘন ডার্বি হওয়া ঠিক না, অনেকে মনে করছে ঘন ঘন ডার্বি হওয়া ঠিক রয়েছে, সেরকম একটা আবহেতে আমরা এই সিজনের 4 নম্বর ডার্বি দেখার জন্য কালকে সন্ধ্যে 7:30টাতে টিভির পর্দাতে অবশ্যই বসে পড়বো। এবার ব্যাপারটা হচ্ছে যে ইকুয়েশনটা আমরা সবাই জানি, ইস্টবেঙ্গল যদি ড্র করে তাহলে ইস্টবেঙ্গল সেমিফাইনালে রিচ করে যাবে, সমান পয়েন্টে শেষ করলেও গোল ডিফারেন্সে ইস্টবেঙ্গল এগিয়ে চলে যাবে। আর যদি মোহনবাগানকে সেমিফাইনালে যেতে হয়, তাহলে মোহনবাগানকে একদম সরাসরি ম্যাচ জিততে হবে। আবার এই ইকুয়েশনটাও আমরা জানি, যেটার বাস্তব সেইভাবে নেই, সেটা হচ্ছে যে ডেম্পো যদি 5-0 গোলে জেতে, একটা 5 গোলের লিড যদি ডেম্পো নিয়ে নেয়, আর ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ যদি ড্র হয়, তাহলে আবার ডেম্পো কোয়ালিফাই করে যাবে সেমিফাইনালের জন্য। সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গল বা মোহনবাগান কোয়ালিফাই করতে পারবে না। এই সব ইকুয়েশন আমরা জানি। তো সব কিছু ইকুয়েশনস মাথায় নিয়ে আমরা ফুটবলটা দেখতে বসবো, উপভোগ করতে বসবো। এবং বলে রাখা দরকার যে সুপার কাপের জন্য দুটো স্টেডিয়ামে এতদিন অবধি যা ম্যাচ হয়েছে বা এরপর যা ম্যাচ রয়েছে, ফ্রি এন্ট্রি রয়েছে, কিন্তু কলকাতা ডার্বির জন্য এন্ট্রি ফি লাগবে। 100 টাকার টিকিট ধার্য করা হয়েছে এবং দুটো স্ট্যান্ড আলাদা করে দু দলের সমর্থকদের জন্য ভাগ করে দেওয়া হয়েছে এবং একটা স্ট্যান্ড রাখা হয়েছে কমন ফুটবল ফ্যান্সদের জন্য। সেখানে আবার যদি দুপক্ষের সমর্থক ঢুকে যায়, সেটা একটা কেওস তৈরি করলেও তৈরি করতে পারবে। তো সেটা অবশ্যই গোয়া প্রশাসনের দায়িত্ব, কিভাবে তারা এই ম্যাচকে কুল কাম অ্যান্ড কম্পোজ একটা কন্ট্রোল ওয়েতে শুরু এবং শেষ করবেন। পরিষ্কার ব্যাপার যে এই সিজনে যা ডার্বি হয়েছে এবং ডার্বির যা রেজাল্ট হয়েছে, সেই নিরিখে মোহনবাগান কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড একটা ডার্বিও জিততে পারেনি। 3টে ডার্বি যদি হয়ে গেছে ধরে নিই, তাহলে 2টো ডার্বি ইস্টবেঙ্গল সরাসরি জিতেছে, আরেকটা ডার্বি ড্র হয়েছে এবং তারপর যেহেতু সেই ম্যাচটাতে ফয়সালা দরকার ছিল, ট্রফি দিতে হতো কাউকে, সেই ম্যাচ কিন্তু টাই ব্রেকারে গড়ায় এবং সেই টাই ব্রেকারে মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারায়। তো 90 মিনিটের খেলা বা 120 মিনিটের যে খেলা, সেই খেলাতে কিন্তু এই সিজনের লাস্ট 3টে ডার্বির মধ্যে মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারাতে পারেনি। এটা হচ্ছে প্রথম একটা ট্রিভিয়া। আর নাম্বার 2 হচ্ছে যে দুটো টিমের যে শক্তি রয়েছে, দুটো টিমের যেভাবে গোটা টিমের মধ্যে ব্যালেন্সটা ছড়িয়ে পড়েছে, সেই ব্যালেন্সের দিক থেকে আমি আবারও আজকে বলবো যে আমার কোথাও ইস্টবেঙ্গলকে সামান্যতম হলেও ফেভারিট মনে করা হচ্ছে। আমি বলবো না যে একদম ইস্টবেঙ্গল জিতে গেল, ইস্টবেঙ্গলই জিতবে, এরকম না। আমি বারবার বলি, আমি নিজেও বলি, আমি এটা মানিও, যে ডার্বি একটা আনপ্রেডিক্টেবল গেম, কেউ বলতে পারে না কি হবে, কিন্তু যে শক্তি রয়েছে, যে পারফরমেন্সের লেভেল রয়েছে এবং মোটামুটি যে স্ট্র্যাটেজিক্যাল ডেভেলপমেন্ট রয়েছে বা টিমের মধ্যে যে ব্যালেন্সটা রয়েছে এবং বেঞ্চেও যে কোয়ালিটি স্ট্রেংথ রয়েছে, দুটো টিমেই কোয়ালিটি স্ট্রেংথ রয়েছে বেঞ্চে, দুটো টিমেরই যা ক্ষমতা রয়েছে, অলমোস্ট দুটো আলাদা আলাদা প্লেয়িং ইলেভেন নামিয়ে দিতে পারবে তারা। কিন্তু সব দিক থেকে বিচার করলে আমি 51-49 একটা রেশিও, একদম খুব মার্জিনাল 51-49 রেশিওতে আমি ইস্টবেঙ্গলকে এক ধাপ এগিয়ে রাখবো। মোহনবাগান হয়তো এক ধাপ পিছিয়ে স্টার্ট করবে, কারণ ডেম্পোর বিরুদ্ধে ড্র, যে ম্যাচটা জেতা দরকার ছিল, যে ম্যাচটা শক্তির নিরিখে ডেম্পোকে হারানো দরকার ছিল, এবং যা সব প্লেয়ার রয়েছে মোহনবাগানের নামের বিচারে, তারা যখন ডেম্পোর বিরুদ্ধে ড্র করে, তখন তো একটা কোথাও প্রশ্ন উঠতে শুরু করে দেয় যে অ্যাকচুয়ালি কোচের স্ট্র্যাটেজি কী রয়েছে, তিনি কি আদৌ সিরিয়াস, তিনি কি আদৌ চেয়েছিলেন যে 6 পয়েন্ট নিয়ে ডার্বি খেলতে আসতে এবং একটা ড্র তার এনাফ হবে তাকে সেমিফাইনালে রিচ করে দেওয়ার জন্য। যদিও তিনি জানিয়েছেন যে না, ড্র করার মানসিকতা নিয়ে এলে আমি হয়তো এতটা এনকারেজমেন্টে থাকতে পারতাম না যে আমাকে জিততেই হবে এরকম একটা ব্যাপার, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ড্র
বা অন্য কিছু না, আমাকে জিততে হবে, এই ব্যাপারটা আমার মধ্যে রয়েছে, এই ফিলটা আমি হয়তো পেতাম না। তো সেই ক্ষেত্রে আমি একদমই নেগেটিভ সিচুয়েশনে নেই। তিনি তার মতো করে ব্যাখ্যা করেছেন। এটা গেল বিভিন্ন রকম ব্যাপার। এবার ব্যাপারটা হচ্ছে দুটো টিমের যদি একবার স্ট্রেংথের দিকে তাকাই, বা আমি স্ট্রেংথ আর উইকনেস নিয়ে থাকা আজকে কথা বলবো না, দুটো টিমের যদি একবার ব্যালেন্স ডিস্ট্রিবিউশনটা দেখি, তাহলে কে কোথায় অ্যাহেড রয়েছে কার থেকে, সেটাতে দুজন গোলকিপারের ক্ষেত্রে প্রভসুকন সিং গিল এবং ভিসাল কাইত। আমি ভিসাল কাইতকে এই ক্ষেত্রে এক ধাপ এগিয়ে রাখবো প্রভসুকন সিং গিলের ক্ষেত্রে। গিলও নো ডাউট ভালো খেলছে, আগের ম্যাচটা ক্লিন সিট রাখতে পেরেছে, তার আগের ম্যাচে দেবজিৎ যে ধরনের ভুল করেছিল সেইগুলোকে শুধরে নিতে পেরেছে। সেই অর্থে চেন্নাই হয়তো থ্রেট ক্রিয়েট করতে পারেনি, বাট যতটুকু হয়েছিল গিল সেটা খুব ওয়েল হ্যান্ডেডলি সামলে নিয়েছে। এবং যদি আমরা আইএফএ শিল্ডের ফাইনাল ধরি, যদি আমরা ডুরান্ট কাপের ম্যাচটা ধরি, তাহলে সব দিক থেকে গিল ভালো ফুটবল খেলেছে। কিন্তু কোথাও এক্সপিরিয়েন্সের বিচারে বা এই ধরনের ম্যাচের অ্যাপ্রোচের বিচারে দুজন ওই গোলকিপারের মধ্যে আমি 51-49 রেশিওতে ভিসাল কাইতকে একটু এগিয়ে রাখবো। দুটো টিমের যদি ডিফেন্সের কথা একবার দেখি, তাহলে আমি অন্ততপক্ষে আমার পার্সোনালি এটা ফিল হয়েছে দুটো টিমের যে ডিফেন্সের স্টেবিলিটি দেখে, যে কন্টিনিউয়াসলি একটা ডিফেন্সিভ লাইন আপকে কোথাও অস্কার ব্রুজো তিনি সেট করে রাখতে চাইছেন ইস্টবেঙ্গলে। সেখানে মোহনবাগান কোচ কিন্তু প্রচুর সাফল করেছেন। তিনি কখনো মেহতাবকে রাইট ব্যাকে খেলাচ্ছেন, তিনি কখনো মেহতাবকে সেন্টার ব্যাকে খেলাচ্ছেন, তিনি কখনো লেফট ব্যাকে শুভশিসকে ইউজ করছেন, কখনো অভিষেককে ইউজ করছেন, তিনি কখনো রাইট ব্যাকে আশিসকে নিয়ে আসছেন, কখনো মেহতাবকে নিয়ে আসছেন, কখনো তিনি ডাবল সেন্টার ব্যাক ফরেনে যাচ্ছেন, কখনো তিনি 1:1 ইন্ডিয়ান আর ফরেনারে যাচ্ছেন। তো প্রচুর সাফল রিসাফল তিনি কিন্তু করেছেন। এরপরেও যেটা আমার ফিল হয়, এরপরেও তিনি তার যে পছন্দের মতো একটা কোথাও বেস্ট ডিফেন্সিভ লাইন আপ, সেটা তিনি হয়তো এখনও অবধি খুঁজে উঠতে পারেনি। কারণ তিনি প্রতি ম্যাচেই দেখেছেন কেউ না কেউ কোনো ধরনের একটা ছোটোখাটো ভুল করে দিয়েছে, সেই কারণে তিনি পরের ম্যাচেই রিকভারির রাস্তা খুঁজেছেন। কিন্তু আমার যেটা পার্সোনালি মনে হয় যে মোহনবাগানের ডিফেন্সে হয়তো অনেক বেটার স্ট্রেংথ রয়েছে প্লেয়ার ওয়াইজ, কিন্তু ইস্টবেঙ্গল একটা কি রাস্তা তৈরি করেছেন, একটা প্রপার লাইন আপকে খুঁজে নিয়েছে। মোহাম্মদ রাকিব, তার সাথে আনোয়ার, তার সাথে তোমার হচ্ছে কেভিন সিভি, এবং তার সাথে জয়গুপ্তা না হলে লালচুংনুঙ্গা। ব্যাস এই জায়গাতে অস্কার ব্রুজো একটু মাঝে মাঝে ক্যালকুলেশনে হয়তো গোলমাল করে ফেলেছেন, কিন্তু কোথাও তিনি একটা 4 বা 5 জনের মধ্যে একটা জায়গা তৈরি করতে পেরেছেন। সেখানে মোহনবাগান কোচ যতজন প্লেয়ার তার রয়েছে সবাইকেই তিনি মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে দেখেছেন। ডিফেন্সের স্ট্রেংথে দুটো টিমই একদম প্রপার জায়গাতে, ডিফেন্সের ব্যালেন্সে প্রপার জায়গাতে আমি 50-50 রাখবো। বাট এই যে বললাম একটা কোথাও স্টেবিলিটি খুঁজে পাওয়া একজন কোচের, আর একজন কোচের স্টেবিলিটি না খুঁজে পেয়ে বারবার সাফলের রাস্তাতে হাঁটা, এটা একটা ডিফারেন্স রয়েছে। বাট সেই ডিফারেন্সটা কোথাও ম্যাচের মধ্যে এফেক্ট ফেলবে কি না, সেটা আবার ডিপেন্ড করছে অপোনেন্টের অ্যাটাকগুলোর ওপরে। সেটা কতটা থ্রেট তৈরি করবে, যে আমার স্টেবল ডিফেন্স অনেক বেশি কেঁপে গেল, না যে ডিফেন্স নিয়ে আমি সাফল করেছি, যে ডিফেন্সটাকে আমি এখনও অবধি নিজের পছন্দের একটা লাইন আপ বানিয়ে নিতে পারিনি, সেটা আমার বেশি থ্রেটকে পেয়ে গেল অনেক বেশি করে। তো দেখা যাক কী হয়, আমি 50-50-তে রাখলাম। আমি যদি মাঝ মাঠের কথা বলি, এই জায়গাতে আমার পার্সোনালি মনে হয় যে মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গল ওয়ে অ্যাহেড থাকবে। তার বেসিক ব্যাপারটা হচ্ছে যে বিদেশি প্লেয়ার, ইস্টবেঙ্গলে 3জন বিদেশি মিডফিল্ডার রয়েছে এবং 3জনেই কিন্তু নো ডাউট কোয়ালিটি ফুটবল খেলছে। মিগুয়েল তো গেম চেঞ্জার ভাই। সাউল ক্রেসপো অন্ততপক্ষে আগের সিজনের যে পারফরমেন্স ছিল, তারপর তাকে সমর্থকরা যেভাবে ছেঁটে ফেলতে চেয়েছিল বা একদমই পছন্দের তালিকাতে রাখছিল না, ইভেন ডুরান্ট কাপের পরেও, সেখান থেকে কিন্তু সাউল ক্রেসপোর খেলা অনেক বেটার হয়েছে। অনেক বেশি তাকে আপফ্রন্টে ইউজ করতে হচ্ছে কোচকে, এবং সেখানে তিনি রেজাল্ট পাচ্ছেন। তার সাথে মোহাম্মদ রশিদ, তার পারফরমেন্সও অনবদ্য লেভেলের হচ্ছে। কোয়ালিটি ডিফেন্সিভ মিডফিল্ডার ইস্টবেঙ্গল বহুদিন পর খুঁজে পেয়েছে। এবং তার সাথে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে মহেশ দারুণ খেলছে, তার সাথে জিকসন মোটামুটি সুযোগ পাচ্ছে, আপাতত আগের থেকে একটু হলেও বেটার কোয়ালিটি ডেলিভার করতে পারছে। সৌভিকের মতো এত এক্সপিরিয়েন্সড একজন প্লেয়ার রয়েছে। তো বিদেশির নিরিখে আমি যদি বাকি ইন্ডিয়ান প্লেয়ারদেরকে সরিয়েও রাখি, বিশেষ করে জিকসন আর সৌভিককে, মহেশকে তো সরানোটা অসম্ভব ব্যাপার, যে লেভেলের পারফরমেন্সও দিচ্ছে এবং যেভাবে কখনো অ্যাটাকিং মিডফিল্ডার, কখনো সেন্ট্রাল মিডফিল্ডার, কখনো রাইট উইংয়ে, কখনো লেফট উইংয়ে, কোচ ওকে যেভাবে বলছে আলুর মতো ওকে ফেলে দেওয়া হচ্ছে। এবং সিরিয়াসলি কোচের
যে স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জেসগুলো রয়েছে সেটা কিন্তু মহেশ খুব ভালোভাবে রিফ্লেক্ট করতে পারছে মাঠের মধ্যে। আর এই যে বললাম বিদেশি প্লেয়ার এবং আমাদের ইন্ডিয়ান প্লেয়ার, এই যে দুটো ডিফারেন্স, যে কোথাও একটা ফারাক তো গড়ে দেয়। দেখো বিদেশ থেকে আসা প্লেয়াররা তারা নো ডাউট কোয়ালিটি নিয়ে আসছে, আর আমাদের যারা ইন্ডিয়ান প্লেয়াররা রয়েছে বিভিন্ন ক্লাবে তারা খেলছে, তাদের একটা নো ডাউট কোয়ালিটি রয়েছে, সেই কারণে তারা বড় টিমে সুযোগ পাচ্ছে। কিন্তু কোথাও তুমি যখন ম্যাক্সিমাম বিদেশি প্লেয়ার একটা জোনের মধ্যে পুট করতে পারছো, তখন কিন্তু সেই স্ট্রেংথটা একটা টিমের অনেক বেশি করে বেড়ে যায়। মোহনবাগানে সেখানে যদি আমি দেখি তাহলে গোটা মিডফিল্ড সেকশনটা ইন্ডিয়ান প্লেয়ারদের দ্বারা কন্ট্রোলড, এবং সেখানে অনেক বেশি করে একটা মাথা ভারী বিদেশি ফরওয়ার্ড লাইন আপ মোহনবাগানে রয়েছে। কিন্তু মাঝ মাঠে সেই অর্থে সেই যে একটা হোল্ড করে রাখা, গেমটাকে কন্ট্রোল করা, কোথাও ভালো পাস বাড়ানো, কোথাও স্ক্রিন করা, অপোনেন্টের যে ফুটবলটা চলছে, যে স্ট্র্যাটেজিটা চেঞ্জ হচ্ছে, সেই ধরনের বিদেশি প্লেয়ার কিন্তু ডেফিনেটলি নেই। গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ারকে এখনও মোহনবাগান জনতা দে আর জাস্ট মিসিং হিম। এখনও অবধি সেই জুতোতে কেউ পা গলাতে পারেনি। ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে আপুইয়া ছাড়া সেই অর্থে ধারাবাহিকতা কারো নেই। বাকিরা কোনো না কোনো ম্যাচে ভালো, বা কোনো না কোনো ম্যাচের কিছু মুমেন্টসে ভালো, তারপর আবার সেই একই ধরনের খেলা। আপুইয়ার মধ্যে একটা কোথাও কনসিস্টেন্সি রয়েছে, কোথাও একটা ভালো লেভেল অফ ফুটবল ডেলিভারি করার ক্ষমতা রয়েছে, এবং মোটামুটি তাকে যে ফুটবলটা খেলতে দেখা গেছে গত সিজনে বা এই সিজনে এখনও অবধি, প্রায় একজন বিদেশি প্লেয়ারের লেভেলে খেলছে। ওর পাশে যদি একজন বিদেশি প্লেয়ার থাকতো, মোহনবাগান মাঝমাঠকে কিন্তু অনেক বেশি সুপিরিয়ার লাগতো। বাট ঠিক আছে, দেখো গিভেন ডেতে যে কেউ যে কোনোভাবে মাত করে দিতে পারে, বলা যাবে না। এই মাঝমাঠের ব্যাপারটাও কিন্তু আবার ডিপেন্ড করছে ফরওয়ার্ড লাইনের উপর, যে ফরওয়ার্ড লাইনে দুটো টিম প্রায় সমান শক্তিতে রয়েছে। কারণ মোহনবাগানে এমন কিছু নাম রয়েছে, দে ক্যান চেঞ্জ দ্য গেম অ্যাট দেয়ার ওন ভ্যালু। আমি যদি পেত্রাতোসের কথা বলি, যার এখনও অবধি সেই ব্যাপারটা আমরা দেখতে পাইনি এই সিজনে। আমরা যদি রবসন রবিনোর কথা বলি, একই ক্ষেত্রে তার তার জন্য প্রযোজ্য, যে সেই ব্যাপারটা এখনও অবধি দেখা যায়নি। তাকে যে হাইপটাতে সিগনেচার করানো হয়েছিল, সেখানে সে এখনও অবধি রিচ করতে পারেনি। আমি যদি ম্যাকলারেন বা কামিংসের কথা বলি, তাদের এক্সপিরিয়েন্স রয়েছে ডার্বিতে গোল করার, বা অনেক বড় বড় ম্যাচে তাদের কেরিয়ারে গোল করার। দে ক্যান চেঞ্জ দ্য গেম। ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে লিস্টন কোলাসো রয়েছে, মনভীর রয়েছে। ডার্বিতে তাদের প্রিভিয়াস 2-3 বছর ধরে পারফরমেন্স যথেষ্ট টপ লেভেলে। যদি আমি ইস্টবেঙ্গলের দিকে তাকাই, তাহলে সেখানে বিপিনের মতো প্লেয়ার রয়েছে, যে বেশিরভাগ সময় মুম্বাই সিটি এফসিতে থাকাকালীন মোহনবাগানকে পেলে কোথাও একটা অন্য রকম ফুটবল খেলতো। এই টিমটাতে এডমুন্ডের মতো প্লেয়ার রয়েছে, যার ভালো ফুটবল অলওয়েজ আমি অন্তত দেখার জন্য বসে থাকি। এই টিমটাতে বিষ্ণুর মতো একজন ইয়াংস্টার রয়েছে। বিদেশি প্লেয়ারদের মধ্যে হামিদ তো একটা ভালো ছন্দে রয়েছে, দেখে অনেক বেটার লাগছে। এবং হিরোশি আগের ম্যাচে পেনাল্টি দেখে হলেও গোল করেছে, তার টাচ এবং তার শর্ট রিফ্লেকশন ভালো। কিন্তু ফরওয়ার্ড লাইন অন্ততপক্ষে মোহনবাগানে অনেক বেশি করে টেস্টেড, এবং অনেক অনেক বেশি তারা এই ধরনের ম্যাচ খেলার ক্ষেত্রে অনেক বেশি এক্সপিরিয়েন্সড। কিন্তু রিসেন্ট ফর্ম বলছে যে ইস্টবেঙ্গল ফরওয়ার্ডরা অনেক বেশি গোল করেছে, এটা ঠিক কথা মোহনবাগান ফরওয়ার্ডদের থেকে। কিন্তু এই জায়গাতে আমি অন্তত পক্ষে কাউকে আলাদা করতে পারবো না, কারণ দুটো টিমে এমন কিছু কোয়ালিটি ফরওয়ার্ডস রয়েছে, ফরেন বলো বা আমাদের ডোমেস্টিক বলো, তারা কিন্তু মাঝমাঠ থেকে ভালো বল সাপ্লাই পেলে বা উইং থেকে ভালো বল সাপ্লাই পেলে দে ক্যান চেঞ্জ দ্য গেম একটা সেকেন্ড। তো এই জায়গাতে দাঁড়িয়ে আমি অন্তত পক্ষে ডিফার করতে পারছি না। ডিফেন্সের মতো এই জায়গাটাও আমার কাছে সমান। কিন্তু ওই যে বললাম মাঝমাঠ, ওই যদি 51, 49, 52, 48 রেশিওতে ভাবো, ইভেন যদি কেউ এক্সট্রেন্ড লেভেলে গিয়ে বলো না এটা 60-40 লেভেলের একটা ডিফারেন্স রয়েছে, আমি আর্গিউ করবো না যে ওখানে ইস্টবেঙ্গল ওয়ে অ্যাহেড রয়েছে। যেহেতু বিদেশি মিডফিল্ডারদের একটা জ্যাম মাঝমাঠে ইস্টবেঙ্গল করতে পারছে, এবং সেটা ডেফিনেটলি কালকের ম্যাচেও করবে। এবার যদি বলি কালকের ম্যাচের জন্য বেস্ট লাইন আপ দুটো টিমের কি হতে পারে, মোটামুটি এই ব্যালেন্সের ব্যাপারটা নিয়ে বুঝতে পেরে গেছো। তাহলে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে অবশ্যই গোলে প্রভসুকন সিং গিল, রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব, লেফট ব্যাকে জয় গুপ্তা কালকে স্টার্ট করবে, দুজন সেন্টার ব্যাকে আনোয়ারের সাথে কেভিন সিভিয়ে। মাঝমাঠ সেখানে তিনজনের উপরেই কিন্তু দায়িত্ব থাকবে। আমার মনে হয় যে তিনজনকে শুরু থেকে ইউজ করা হবে, মোহাম্মদ রাশিদ, মিগুয়েল এবং সাউল। এই তিনজন অস্কার ব্রুজোর প্রধান অস্ত্র, এবং এখানেই কোথাও মাঝমাঠেই খেলাটাকে টেক্কা দেওয়ার চেষ্টা অস্কার ব্রুজো তিনি কিন্তু করবেন। ফরওয়ার্ড লাইনে বিপিন, মহেশ এবং তার সাথে হামিদ আহাদাদ, এটা ইস্টবেঙ্গলের জন্য বেস্ট পসিবল লাইন আপ, যেটা আগের ম্যাচেও ছিল। এই জায়গা থেকে অন্তত পক্ষে সরে আসার রাস্তা অস্কার ব্রুজো তিনি নেবেন বলে মনে হয় না।
মোহনবাগান কোচ তিনি আগের ম্যাচে প্রচুর চেঞ্জ করেছিলেন, বাট সেই চেঞ্জগুলো তাকে কোথাও কিন্তু রেজাল্ট দিতে পারেনি। আমার মনে হয় যে তিনি আবারও এই ম্যাচটাতে একটা বেস্ট লাইন আপের রাস্তাতে হাঁটবেন এবং সেখানে গোলে ভিসাল কাইত, 4 ব্যাকে অবশ্যই রাইট ব্যাকে মেহতাব, সেন্টার ব্যাকে তোমার আলবার্তোর সাথে টম অলরেড, লেফট ব্যাকে শুভশিস বোস, এই ধরনের ম্যাচে তাকে দরকার। মাঝমাঠ সেখানে আপুইয়া, থাপা এবং সাহাল আব্দুল সামাদ, দুটো উইংয়ে আমি জানি না লিস্টন কোলাসো কতটা ফিট রয়েছে, যদি লিস্টন কোলাসো খেলে তো লিস্টন, মনভীর এবং সেন্টার ফরওয়ার্ডে হয়তো ম্যাকলারেন, 3 জন বিদেশি নিয়েই হয়তো তিনি শুরু করবেন। আর যদি লিস্টন শুরু থেকে খেলতে না পারে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে লেফট উইংয়ে রবসন রবিনো খেললেও খেলতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি, ঘরের মধ্যে চামচিকে ঢুকে গেছে, সরি ফর দিস। এর থেকে বেশি কিছু আমার আর বলার নেই, এটা আমার দুটো টিমের লাইন আপ প্রেডিকশন। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।